জীবনে একটা মোরগ ধরতে পারলি না, তো দাদাজান হলে এতক্ষণে 10টা মোরগ ধরে ছাড়তো, বুঝছ? আমার তো ডর লাগতেছে। এই যে তুই বিয়া শাদী করবি, বউ গোসা কইরা চলে গেলে, হ্যাঁ খেতে পারবি না। চলে গেলে চলে যাক, তুমি আছো না সুন্দরী দাদি। এইসব আর কি বাদ দিয়ে এখন জলদি মোরগ ধর। হ্যাঁ, তো দাদাজান কত বছর পর আইসে ঈদ করতে, তারে প্রথম দিন আমি মোরগ ছাড়া এই কি দিয়ে বাদ দেবো? কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না, আমি হলে কখন ধরে ফেলতাম। চিজি। ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। Oh my God! হাই 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 রে, মাইয়া এটা করলো কেমনে? ও মামুনি, উঠো 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 উঠো। আহারে, দুঃখ পাইছো? একটু মাইয়াটা কইরা গেছে আর তুই এরকম ডাকতে রে হে হে করে হাসতেছিস রে। মা, তুমি এরকম শুকনা জায়গায় আসা গেলে কেমনে? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? ওই বল, রিয়া মামুনি শহর থেকে এসে, হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, তুই ওরা মুরগি ধরতে দিছিস কে? চলো চলো চলো, আমি ওর মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারে না, আমার ধরতে গেছে। আহা, বন্ধ করো তো। এই বউ, জুলেখা কই? ও ওই যাইছে, ওই কখন গেছিলাম, পানি আনতে। কিছু কইবা? খালি পানি আনলে রইবো? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? বাড়ি ঘর তো আর কি অবস্থা হয়ে গেছে। তো ছোট ভাই দান 10 বছর পর আসছে ঈদ করতে, এবার সাফ সুতরা করা লাগবে না? করতেছি আমার, তুমি চিন্তা করে না। এই পানিটা রান্না করে রেখে আসি, তারপর আমি সব সাফ করতেছি। তুমি খাড়ে আছো কিসের জন্য? রান্ধন বাড়ি কোন সময় চড়াইবা? হ্যাঁ, খাওয়ান লাগবে না? আম্মা রান্ধুম তো, মুরগি দিয়া গুল গুল আলু দিয়া ঝোল ঝোল করে যে রান্ধুম, মুরগি তো ধরতে পারলো না। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো, মাছ আজকে মাছ ধরবো। দুই ভাই ফিরে গিয়া সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ, মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপর বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আমার ভাইজান, এইটাও মনে আছে। তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা ছোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, মনে আছে মনে আছে মনে আছে। প্রতিদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে, দুই ভাই মিলে মজা করে খাবো। ভাইজান, আপনি যে কি বলেন? ওনার কিসের বয়স আছে যখন মাছ ধরতে যাবে? না না, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা, আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে, যাবি? শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো। আমার মাছ ধরতে খুব ইচ্ছে করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ, ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। রাখ, কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে, বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। মা, দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে। মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া, চল দুজনে মাছ ধরতে। দেখো কে বেশি মাছ ধরে, আমি না তুই? আয় আয় আয়, বাবা, আয় আয় আয়। ওই বাসার, এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুলে গেছে পুরা, মাছ কেন ধরতে হয়? দুটোকে হাত দিয়ে
ঠান্ডা লাগবো তোর তো অভ্যাস নাই আর উঠাই আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না তোমাকে কি অবস্থা করবো আমি। আই আদো একটা আই খানা কি লো মায়ের এত দম কেটে সুকে হ্যাঁ সব সময় খালি মায়ের দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি এই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডলে দিব। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশতাছো সমানে, জ্বর লাগছে, এগুলো সব ভালো হয়ে যাবে বুঝছো। গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলো গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মাখাই দেয় তোমার শরীরটা ভালো লাগবে। তোমার শরীর যদি ভালো না লাগে কালকে এই দিন আনন্দ করবো কেমনে মা? হ্যাঁ, আর কুকু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করে তোমরা গোসল করাই দেবো আমি। ও আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না, তোমার মায়ের একদম মুখ দিয়ে বসে রাখবো। আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না, আমরা দরকার হইলে সেন্ট দিয়া পুচ্ছা দিব। তুমি যদি তোমার শরীরের তেল ডলিয়া ঠিক হয়ে যাবে মা। আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ তোমার একটু মাথায় দিলাম, হ্যাঁ একটু মাথায় দিলাম। ওরে আমার মাটা ইয়াল্লা রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে। একটুখানি পানিতে নামতে তার জ্বর হয়ে পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি লাফাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আজকে সন্ধ্যা ঈদের দাম দিচ্ছি। ওই টিভিতে আরে না, আকাশে কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভরে দেবো তোর। সিরিয়াসলি, মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাইয়া, আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি দাদি আব্বা আম্মা চাচা চাচি কুকু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখবো। শিমুল ভাইয়া, ঈদের চাঁদ কি তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না আরে দেখি নাই। চোখে যদি কি করলে গেল নাকি? আমি চাঁদ দেখছি, কই 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 কই? গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাস আর গেল না। তবে চাঁদ দেখতে কিন্তু আমি সবার আগে দেখছি। তুই যদি আমার আগে দেখিস না, তোর আমি 100 টাকা দেবো, আর আমি যদি আগে দেখি 100 টাকা দেবো। রাজি? এটা যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা তুমি কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না, আমার আকাশের চাঁদ দেখা দরকার। বোমা, এটা কোনো কথা না বুঝছো। নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে পাই দেবো, আমার 500 টাকা কিন্তু আমি নেবো। হ্যাঁ আপনারা কি চাঁদ খুঁজতেছেন? চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই দিকে।
কি সুন্দর চাঁদ। এই যে, আমি নিজে রাতে ঘুরে নাচ্ছি। খাও তো, খাও। এই মায়েরটা যে কি বানাইছো শাহানা? মায়েরটা কিছু খাইতেই চায় না, হ্যাঁ? কেমন হয়ে গেছে গা? আর চুলটি কি একা বেকা করে রাখছে? আচ্ছা তাই গা, আমি তেল দিয়ে টাইম না চুলটি সোজা করে দিব আর পয়সা বেরি করে দিব। নাও খাও। অত মায়ের ডরার লাগবো না, বুঝছো? মার দিকে কি খাও। বৌমা, জুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ বাঁচালে সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হইলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার দুই ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে, আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা এটা কি কৌশল না? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে হাতের মুরগির মতো সব অভ্যাস করছে, হ্যাঁ? চিনি খায় না, এটা কোনো কথা হইলো? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ে কড়কড়ে খায় ফেলাই, আর চিনি খায় না। রামদেশ আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হইলেও খাইতে হবে, কিচ্ছু হবে না। আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো দিয়া এই সকলদের নিয়ে আমাদের বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইতো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামীতে যদি না বাঁচি, তার আগেই যদি মরে যায়, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি কত ঈদে দাদি আমাদের সাথে ছিল। আম্মা, কি বলতো এসব? তোমার না মানা করছে এরকম কথা কোনোদিন বলবো না, এসব কথা গেলে আমার মুখটা ভিতর পছন্দ হয়। আম্মা, আম্মা, জুলেখা ঠিকই কইছে, আপনি এগুলি কইও না তো, আবল তাবল কথা। জুলেখা, কান্দিস না। বাবু, আজকে সন্ধ্যা কালকে বেকুশে তুমি খাতা শুনলেন? না বাবা, এমনি কিছু আইসিমু, আমরা এমনি সব মহিলারা কথা দিতেছি, তুই এর মধ্যে কি? না, যাবো না, আমি বুবুর কাছে এসেছি। বাবু, তোমার মনে আছে আগে চান্দা দিলে তুমি আমার হাতে মেয়ে দেখাই দিতে? হ্যাঁ, মনে থাকবে না কেন বাবা? কতদিন হলো তুমি আমার হাতে মেয়ে দিতে দাও না, মেয়ে দিয়েছি। আচ্ছা, ও মাই গড, মেহেদি! না না না, এই মেহেদি আমারে দিয়ে দিবা ফুপু, এটা আমার মেয়ে। কইলি হইলো, আমি আমার টাকাতে মেয়ে কিনে নিয়েছি, তোরা তো দিব কেন? বাবু শুধু আমার হাতে দিয়ে দিই। আমি লাগাবো। আই আই ব্যাকুল বলা, মেহেন্দি লাগায় মেয়েরা, তুই পুরা মানুষ, তোর কি আর মেহেন্দি লাগাতে লাগবো? হ্যাঁ জুলেখা, তুই বিয়া মামুনির হাতে সুন্দর করে নকশা করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ, ছেলে মেয়ে বুঝি না মা, আমার সব হয়েছে, আমি হাতে মেয়ে দিতে দেবে। না 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 না, আগে আমার আমি আগে আমার দাও। জুলেখা, ওই শিমুল রে আর রিয়া মামুনির যেহেতু মেহেন্দি দিয়ে দিবা, আমি না বহুত বছর হয়েছে মেহেন্দি দিই না, আমার হাতে একটু তোমার ভাইজানের নামটা লিখে দিবা। হ্যাঁ, আমারও একটু দিয়ে দিস। হ্যাঁ, এই যে হাতের মাঝখানে লিখে দিবি। দাদি, হাতের মাঝখানে এই লিখবা কেন? এই দিয়ে তোমার কোন আশিক হয়? আরে আমাকে দাদার নাম আলিয়াস গো, এই কথাই লিখতে কইছি। সবাই যখন হাতে মেহেদি দিচ্ছে, তখন আমার হাতে একটু দিয়ে দিও। রিয়ার বাবা কিন্তু হাতে মেহেদি দেওয়া খুব পছন্দ করে।
গল্পে জমে গেছে। মা শাহালা জুলেখা রিয়া সব ওইখানে গল্প করতেছে। এইটাই সুযোগ, এই ফাঁকে একটা ধরাই। ভাইজান, সিগারেট খাস? না না ভাইজান, বলে গেছে মাফ করে দাও। ভুলে গেছি, মাফ করে দাও। ঢাকায় থেকে তুমি ওইটা শিখছো? হ্যাঁ, সিগারেট খাওয়া কত বেশ? বললাম তো আর কোনোদিন খাবো না, মাফ করে দাও। না না, এইভাবে বললে হবে না। তুই কান ধরে বস করবি, বলবি যে সিগারেট খাও না। এইটা একটা কথা কইলা ভাইজান। উঠবস কর। আমার এই বয়সে আমার বউ আছে, মেয়ে আছে, তাদের সাথে খাদ্য উঠবস করলে আমার মানতে থাকবে। ভালো মানে যোগ না, উঠবস না করলে মাপ নাই। মানে ডাকবো। ভাইজান প্লিজ প্লিজ মারে বইলো না। মা শুনতে পারলে আমি যদি সিগারেট খাই, এটা শুনে পিঠাইয়া আমার পিঠে ছাল বাকলা তুলে ফেলাবে। আমি এই যে ধরছি, আমি জীবনে কোনোদিন আর সিগারেট খাবো না। ঠিক আছে, মাফ করে দিলাম, বস। খাবো না। বাসার তোর মনে আছে ছোটবেলায় আমার দুই ভাই এক বিছানায় ঘুমাইতাম। আমারে জড়ায় না ধরলে তো ঘুমিয়ে আসতো, মনে আছে? খুব মনে আছে ভাইজান। তোমার কি মনে আছে তুমি একবার নানির বাড়ি চলে গেছিলা, রাত্রিবেলা আসো নাই? সেই সারা রাত আমি কাঁদছি, মানে এক ফোঁটা ঘুমো আসে না। মনে আছে? নানির বাড়ি থেকে আসার পর তুই আমাদের সাথে কথাই বলিস নাই, এত রাগ করছে। তাহলে সেদিনের কথা, কত কথা। দুই ভাই একসাথে বিছানায় ঘুমাইতাম, সারা রাত গল্প করতাম, কত গল্প করছিলাম। ভাইজান অনেক গল্প করতাম, অনেক। জি, এক কাজ করি, আজকে জানলা দিয়ে আমরা দুই ভাই এক নয় ঘুমাবো, সারা রাত গল্প করবো। সত্যি বলতেছো ভাইজান? সত্যি বলছি। তুই শহরে থাকিস, আবার পরে আসবি, ঠিক আছে? আজকে রাতে ছোটবেলা ফের কি যে ভালো লাগতেছে ভাইজান। আব্বা, চাচা, তোমরা কি নিয়ে গল্প করতেছো? ওই আর কি বাসার সিগারেট। ভাইজান, না, তুই তো সিগারেট খাস না, এটা বলছিস। ভাইজান, আমি বলতেছি, শোন, ছোটবেলায় আমি আর তোর আব্বা মানে আমার ভাইজান আমরা একসাথে এক বিছানায় ঘুমাইতাম, সারা রাত অনেক গল্প করতাম। আজকে সিদ্ধান্ত দিছি এই সানরাইতে আমরা দুই ভাই আবার একসাথে এক বিছানায় ঘুমাবো আর সারা রাত গল্প করবো। বাহ, খুব মজা হইব। তাহলে আমিও তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস না বলিস, আমরা দুই ভাই এখানে ঘুমাবো, তুই কোথায় ঘুমাবি? তুই কেন ঘুমাবি আমাদের সাথে? আব্বা আমারে কইছে তোমরা নাকি ছোটবেলায় অনেক মজার মজার ঘটনা ঘটাইতে। তোমাদের সাথে শুয়ে তোমাকে ছোটবেলার মজার ঘটনা শুনবো আজকে। আজকে সানরাইজ, আজকে সারা ঘুম হই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইজান, তুই থাকবি আমাদের সাথে, সমস্যা নাই। তুই মাঝখানে শুবি, আমরা দুই ভাই দুই পাশে শুবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কে বলি? তুই কোথায় ঘুমাবি? আমি আর মাঝখানে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি দুই পাশে ঘুমাবো, ঠিক আছে? বালিশ আরেকটু হলে ভালো হতো। একটু ঠান্ডা লাগবে? না, আছে। ঠিক আছে? এখন আসবো? হ্যাঁ, আসো, আসো। কি ব্যাপার, অনেক রাত হলো তো, তুমি এখানে ভাইজান শিমুলের সাথে, তুমি ঘুমাবে না? দেখতেছো না, ঘুমাইতেছি তো। আজকে আমার ভাতিজা আর বড় ভাইয়ের সাথে সারা রাত গল্প করবো। সানরাত বলে একটা কথা আছে না? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে গিয়ে ঘুমাই যাও। মানে এটা মনে মনে করে ভালো সারা যাও না। ভাইজান, মনে আছে আপনার ওই যে একবার আমরা নানির বাড়িতে যাওয়ার সময় সাগর থেকে পানিতে পড়ে গেছিলাম, ওই গল্পটা একটু করে দাও। ওই গল্প আমি করলাম। না না না, বই গল্পটা করো না। না 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 না, আব্বা বই গল্পটা করো না আব্বা। বুঝে গিয়ে অনেক মজার না? মানে আমাদের নানির বাড়ি যাওয়ার মধ্যে একটা ওই একটা পাশের সাঁকো পার হয়েছে, বুঝছিস?
ওই নদীর মতো ছোট একটা খাল এরকম তার মধ্যে তুমি ভাই তো যাইতেছি হঠাৎ করে দুজন টুস করে পড়ে গেছে হাসি কি আছে পড়ে গেছে পানির মধ্যে। আরে আসল কথাই তো তুই শুনস নাই আমরা তো পানিতে পড়ছি আমাকে লুকিয়ে কই যাচ্ছিল সাগর সাথে পাইতেছিল এইটাই তো মজা Girls, চুলে নজর কাড়াও ব্ল্যাক শাইন with tip. Tip number 4, সূর্য থেকে আড়ালে রাখো। Tip number 3, সময় থাকলে হেয়ার ব্যান্ড বানাও। Tip number 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এইসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ইউ আমলা যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। এত শাইনি নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আল্লাহ আপনি আমার দাদার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমার দাদাকে জান্নাতবাসী করেন আল্লাহ রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা বিদের দিন আমি আমার আব্বার সঙ্গে দাদার খবর জিয়ারত করতে আসলাম আজকে আব্বা নাই মনে হইতেছে সেদিনের কথা ভাইজান আমার আব্বার কথা মনে হইতেছে পরে দিছে ভাইজান আব্বা চাচা আপনারা কাঁদেন না আপনারা নামাজ পড়ে দাদার জন্য দোয়া করেন যাতে আল্লাহ দাদাকে জান্নাতবাসী করেন চলো ভাইজান আম্মা আপনার ছেলে যে এই শাড়িটা ঈদে দিল সুন্দর হয়েছে না না বউ মানুষ লাল পরবে চকমকে রং কি করে এগুলা? এই সালামত রাখেন। ওই তো, আল্লাহ আল্লাহ রাস্তা সালামত রাখেন। নামাজ ঠিকঠাক মতো হয়েছে তো না জি জি নামাজ তোমার আব্বা জানের কবর জিয়ারত করে আসছো তোমরা হ্যাঁ আমরা দুই ভাই তার শিমুল জিয়ারত করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা ঈদের নামাজ শেষ এবার সালামি দাও আপু আমাকে সালামি দিতে হবে। এই তো মুশকিলে ফেলাই দিলি তোরা আমি তো সেই রকম ক্যাশ টাকা নিয়ে আসি নাই না না চাচা এইসব বললে হবে না তাড়াতাড়ি সালামি দাও বাজার দিয়া দাও কি করবার দাও ঠিক আছে ভাইজান আপনি যখন বলছেন এখানে টাকা পাইছি আব্বা এবার তুমি সালামি দাও কারে কয় আরে করে ভাইজান আমার ভাই দিছে দামি দেবো না যাটা আলাদা আলাদা ভাই দিতে ভাই দেবে তোমারটা দাও দাদা কি আশ্চর্য কেন দিলি আমার নাতি নাতনি চাইছে কিপটাপি করবে না বিয়া দে যাতেছে দাও আব্বা হ্যাঁ 500 টাকা 100 টাকা তো না 500 তোমার ছোট ভাই দিচ্ছে 1000 টাকা তুমি বড় ভাই তুমি কমসে কম 2000 4000 টাকা দাও তাড়াতাড়ি দাও কত বড় না 2000 করে দিতে হবে। যাও যাও নিয়ে যাও দে ওরা যা চায় দে কিপটাপি করবি না দে। হ্যাঁ 2000 করে দিয়ে দে এই বিয়ে ভাই কি করবে এই যে 2000 কিন্তু শুধু ঈদও নাই আমার ওই যে সালামিও নাই আমি তো কেউ চোখই দেয় না রে শানা একদম ঠিক ছোটকালে সালামি পেতাম বড় হওয়ার পর তো কেউ সালামি দেয় না বুঝছি কি যে ভালো হয়েছে না পুরো লাগাইছে না এই যে বিয়া শানা ভাইজান তো আমারই বিপদে ফেলাই কেন এই যে আমার টাকা লাগবে
কাপড়টা ভিড়ে দিছে তো দুজনে কথা শুনতে তো আমার হবে তো বলতে পেয়ে গেলাম। আচ্ছা আমি আমার সালামিটা দিয়ে লই কেমন? হ্যাঁ আমার দুই চোখের দুই মনি নাও আল্লাহ এই, আর আমার ছেলের বউ আল্লাহ দিলে নাও নে বাবা ছেলের বউ হ্যাঁ তারপরে আমার কন্যা নাও। আচ্ছা সবাই খুশি কিন্তু আমি একটা কথা বলতে চাই তোমরা বেজার হও না হও আমি কথাটা বলবোই তোমাদের এই আক্কেলটা দেখে আমার খুব কষ্ট লাগলো তোমরা তোমাদের ছেলে মেয়ে বউ সকলে সালামি দিলা আর মায়ের পেটের একটা বোন হ্যাঁ তারে না না এইটা আমি মানতে পারলাম না ওমা আমার কি বলতেছ আমার 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 সালামি দিব কেন আমার সালামি লাগবে না 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 আমি টাকা দিয়ে কি করবো আম্মা না 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 এই যে জুলেখারে সব টাকা আমি দিয়ে দিই আমার মেয়ে আমাকে কি করলাম তুমি একটা মাত্র ননদি সব টাকা তো আমাকে কি করলাম এই তো এইটাই আনন্দ আজকে আমার মনটা বহুত খুশি শিমু ভাইয়া চলো তাহলে আমি রেডি কি ব্যাপার শিমু ভাইয়া এভাবে তাকায় আছো কেন বলে দেখতেছি তুই শাড়ি পরছিস শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে কারণটা কি দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল আম্মুর কাছে শাড়ি ছিল আম্মু তো দিল না পরে দাদি তার একটা শাড়ি দিয়েছে সেটাই পরলাম আচ্ছা শাড়িটা আমাকে কেমন লাগছে বলতো তোর অনেক সুন্দর লাগতেছে রিয়া তুই এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই আসলেই বাঙালি নারী শাড়িতেই সুন্দর এটা আজকে আবার প্রমাণ হইলো সত্যি তোর অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ শিমুল ভাইয়া তোমাকে একটা কথা বলি বল। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে সাদা শার্ট পরছো না শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না একদম ড্যাশিং লাগতেছে শিমুল ভাইয়া তুমি তো দেখতে সুন্দর আছো আরে যা কি কথা ইস, লজ্জায় একদম মুখটা লাল হয়ে গেছে আচ্ছা হয়তো অনেক প্রশংসা করছি এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা আসার পর থেকে কিন্তু একটু গ্রামটা ঘুরায় দেখাবো না আসো ঠিক আছে চল শিমুল ভাইয়া ওয়াও বানানা ট্রিতে বানানা ধরছে কি সুন্দর আমি না ওইটা পারবো আরে কি বলে এই কলা তো এখন পাকে নাই তো কি হয়েছে আমি জীবনে প্রথম এরকম গাছের মধ্যে কলা দেখলাম আমার না খুব ছিটতে ইচ্ছে করতেছে আমি ছিটি আচ্ছা ঠিক আছে তো ধরতে পারতেছি না আমাকে একটু উঁচু করো তো আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাইতেছি। না 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 আমি নিজে করব আই নিড দ্য এক্সপেরিয়েন্স উঠাও আমাকে এই ধরছি কলা ধরছি এই তোর এত বড় সাহস আমার কলা গাছ থেকে তুই কলা চুরি করতে চাস তোর বাড়ি করে সরি
সরি আঙ্কেল, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ঢাকা থেকে এসেছি। আরে সর্বনাশ, ঢাকাতে কি আইছিস কলা চুরি করতে গেলাম? তোর কলা সিরার স্বাদ আমি মিটাইতাছি, আজকে তোরে কলা গাছের লগে বান্ধব। দুইটা করে কলা চুরি করা সবটা মিটাই দিব। আম্মু, আম্মু তুমি ওকে মারলে কেন? কোথায় ছিলি সারাদিন? চাচি আম্মা, রিয়া তো সারাদিন আমার সাথে ছিল। চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। কি হলো, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। লজ্জা করে না এটা বলতে? হ্যাঁ, ওদের সাথে আমাদের যায় কোথায়? ওদের স্ট্যাটাস কোথায়, আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা? আমি তো বুঝলাম না। এই জন্য যে তুইও এরকম চাষার অশিক্ষিত হবি, এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, একেবারে চড়িয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেলবো। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি। আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তাছাড়া রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? আরে কিসের চাচাতো বোন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও, এই তো? দেখেন চাচি আম্মা, আমার আব্বা আমার গ্রামে রাখতে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ মনে রাখে নাই। আমি ডিগ্রি পাস করছি। হ্যাঁ, আমার আব্বা কৃষক, কৃষি কাজ করে, আমিও চাষবাস করি। এই জন্য আপনি আমার চাষা বলতে পারতেছেন। এই গ্রামের চাষারা যদি গ্রামে ঠিক মতো ফসল না ফলাইতো না, তাহলে শহরে বসে বসে চিকন চালের ভাত, মাছ, মাংস, তরি তরকারির শাকসবজি খাওয়া লাগতো না। চাষাদেরকে অসম্মান করে কথা বলেন না। আই চুপ করো, তোমার জ্ঞান নিজের কাছে রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ধারে কাছে তোমাকে যেন না দেখি, তোমাদের ছায়াও যেন ওর উপর না পড়ে, বুঝতে পেরেছো? যদি দেখি তোমার খবর আছে। মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না, সে তো কষ্ট পাবে। আরে কিসের অপমান? এদের মান থাকলে না অপমানিত হবে। ভাবি, কি বলতেছেন আপনি? হ্যাঁ, আরে শিমুল আর রিয়া চাচা তো দেখা তো ভাই বোন, ওরা একসঙ্গে ঘুরবে, কথা বলবে, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আর আপনি শিমুলের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি তো এভাবে অপমান করতে পারেন না ভাবি। আমি কি পারি না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। স্বামীর সংসার তো 2 বছরও করতে পারোনি, লাথি মেরে ভাইয়ের ঘরে এসছো, তাই না? কাজের লোকের মতো থাকো, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। এই তোমার মতো এরকম একটা অপয়া মহিলা এই সংসারে আছে বলে এই সংসারে কোনো আয় উন্নতি নাই। অলক্ষী কথাকার। চাচি আম্মা, শিমুল, তুই কোনো কথা কইস না। ভাবি, আপনি রিয়ার নিয়ে ঘরে যান। শিমুল রিয়ার সঙ্গে কোনো কথা বলবে না। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এই ছেলের মাথায় ভালো করে ঢুকিয়ে দাও, ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? চলো। চাচি আম্মা, তোমারে আমার এত অপমান করে কথা বলো কেন? বিশ্বাস করো, আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাস না বাবা, তো চাচি আমার তো মুরব্বী না, মেজাজটা গরম হয়েছে, 2-4 কথা বলছে, মেজাজ ঠান্ডা হলেও সব ঠিক হয়ে যাবে বাবা। শিমুল, তোর আমার এসব কথা কইস না, আরেকটা ঝামেলা পেয়ে যাবে। কইস না। শিমুল, তখন থেকে দেখতেছি তোর মন খারাপ, ভাত নিয়ে খালি গাঁটতাছস, ভাত তো মুখে দিস না, কি হয়েছে তোর? খাইতেছি মা।
কিরে আশা রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। ছোটবেলায় মায়ের হাতের রান্না যেমন ছিল ওই রকম লাগতেছে খাইতে। কারণ আছে, আম্মাই তো রাঁধছে, এই জন্য আম্মার খাওয়ানোর মতোই লাগতেছে। কি গো ভাবি, মা তুমি এই বয়সে কেন এত কষ্ট করে রান্না বান্না করতে গেলা? বাবারে, এত বছর পর আসছস, আবার কবে আসবি না আসবি একসঙ্গে তো করে পাবো কিনা, তাই ভাবলাম একটু ভালো মন্দ রান্না খাওয়াই। আর কোনোদিন তো করে রান্না করে খাওয়াইতে পারবো কি পারবো না। অবশ্যই পারবো দাদি, তুমি মরার কথা বলো না। তোমার মরার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আম্মা, আপনি দেখলি কোন, আপনি জানেন না আপনার এই বড় ছেলের মনটা বেশি নরম। এই আপনি এগুলি কোন, আর সে সারা রাত ঘুমায় না, খালি কান্দে। এগুলি আর করবেন না তো মা। এসব খাও তো। ও ভাই বাসার, তুমি আর কয়দিন থাকবা কত দেখি? তুমি বেশি দিন থাকলে ভালো হয়, আমার মনটা ভালো থাকে। ভাবি এবার তো ঈদে বেশি দিন ছুটি পাই নাই, আর 3-4 দিন থাকবো আর কি। ভাইজান এতদিন পরে ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? এই বাড়ির সয় সম্পত্তি আমাদের যা আছে তার অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেঁচে দিতে আসছি। বাড়ির সয় সম্পত্তি বেচবি কেন? হ্যাঁ ভাইজান, আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম, সেটার জন্য আবার টাকা জোগাড় করতে হবে না। সেই জন্য ভাবছি আমার ভাগের যা সম্পত্তি আছে সব বিক্রি করে ঢাকায় চলে যাবে। তাছাড়া আমি তো আর গ্রামগঞ্জে আসবো না কোনোদিন, খামাখা এই সয় সম্পত্তি রেখে আমার কি লাভ? এই জন্য ভাবছি বিক্রি করে চলে যাবো। ভাইজান তুমি আমার ওয়ারিশ, আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিমু, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষ করে খাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই, আমি কেমনে কিনবো? ভালো করে বুঝে শুনে বলো, কি আসলেই কিনতে পারবা না? আমি কেমনে কিনবো? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে আমার তো কিছু করার নাই, আমি অন্য পার্টি দেখি। ওসব যদি বিক্রি করতে হয় ওই ভাবে দেখে যাও, ধানের জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা নে, এটা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে, অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি কর, বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। উনি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়েছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? আমি খবরদার, মুখ সামলায় কথা কও। মুখ সামলায় তুই কথা কইস? কাল রাইতের থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এই এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে আমার স্বামীরে দিছি। আমার স্বামীর মজুরি খাটায়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গইজা জুগালি মহিলা মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। এই তুই কই আসিলি রে? এই বাড়ি করার সময় তুই কই আসিলি? তুই পয়রা আসিলি ঢাকা শহরে। তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হইছে? হ্যাঁ, আরে এই বাড়ির টিন কাঠ সব আঙ্গ রক্তে করা, সব আঙ্গ সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির ভিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না। দেহম কে বিক্রি করে? আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচু, আমিও দেখে দেবো। আপনি কেমনে টাকা বাড়ি ঘর আপনি বাপের টাকা দিয়ে করছেন, সেই খুঁটা দিয়ে ফেলাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু, সব
দেখাই নাই। প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি। দেখেছো, এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না। সারা বছর আম কাঁঠালেরা খেয়েছে, দুই একটা পাঠিয়েছে, সেটার জন্য খোটা দিচ্ছে। ছোট লোক কোথাকার। খবরদার আমার ছেলে ছোট লোক কবি না। কি বলবো? ছোট লোক তো তুই একটা লোভী। এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেঁচে দিতে চাস, ঢাকা শহরে দালান করতে চাস। লোভী মহিলা কোথাকার। এই, এই মহিলা কি বলে কি? ওর আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? What nonsense! সে আমাকে লোভী বলছে। ভাইজান, এখনো সময় আছে, তোমার বউরে সাবধান করে দাও। আমার বউরে দিয়া আর একটা উল্টা পাল্টা কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। ওর সব বনসাই করতে দাও। এই বাড়ি ছেড়ে বিক্রি করতে চাই না। তুমি আর কথা বলবে না, ব্যাস তুমি আর কথা বলবে না। আমার মা এমনি এমনি কথা কইতেছে না। আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে। ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইডা এনে দিয়ে বানাইছে। মামাকে হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে, তুমি এই বাড়ি করছো। চাচা, চাচা আপনার পায়ে ধরে চাচা, আপনি আমার ওই বাড়ি 2 ভাগ মিলে বিক্রি করে দিয়েন না। আমাকে বাড়িতে শুধু অন্য মানুষ এসে থাকে, আমরা তো সহ্য করতে পারবো না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করুন। মেলভাই, কি বলতেছ? কি বলতেছ? ভাই এমনি কথা কয় না ভাই। এটা তোমার বাপের বেটা। এটার মধ্যে নাই যে তোমার বেটা ধরছে। মা, আমার আম্মা থাকে। থাকে বাসন থেকে ভাতের থাকে না, আমি থাকে। ভাই আশার, নিজের মায়ের পেটের বোনেরে এরকম করে কইতে পারলি তুই? আমার নিজের উপর ঘেন্না লাগতেছে। আমি তোরে পেটে ধরছিলাম, খবরদার করেছি। এই পিঠা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। যদি বেচস তাইলে কিন্তু তাইলে কি করবা তুমি? কি করবা মা? তোমার যা মন চায় তাই করো। ছোটবেলা থেকেই তো দেখাই, তুমি তো তোমার বড় পোলা ছাড়া আর কাউরেই কুছো না। কখনো কখনো মনে হইতো যে তোমার বড় পোলাই তোমার আসল পোলা, আমি তোমার সব পোলা। আপু, তুমি দাদির সাথে এভাবে কেন কথা বলতেছো? দাদি তোমাকে এত ভালোবাসে, সে তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাইলে পাক, আমার কিছু করার নাই। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করবই। এই ব্যাপারে কেউ যদি কোনো বাধা দেয়, অবস্থা কিন্তু ভালো হবে না। আমি পার্টির সাথে কথা বলতে চাইতেছি। কাকা, মেলা দিন পরে আপনার লোকে দেখা হইল, কেমন আছে? আছি ভালো। তুমি কেমন আছো খালেক? তোমার রড সিমেন্টের ব্যবসা কেমন চলে? খুব ভালো আছি কাকা। কাকা, আল্লাহ দিলে তো ব্যবসা একটা না, কয়েকটা। ব্যবসার টাকাতে বাড়ি করছি, জায়গা কিনছি, এখন গাড়িও কিনছি। বাহ, খুব ভালো। খালেক, জি কাকা। আমি তোমার কাছে আইছি একটা বিষয় নিয়ে আলাপ করতে। কি ব্যাপারে কাকা, কোন না? তুমি তো জানো আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকি, কিন্তু এই গ্রামে আমার বউ, আমার মেয়ে কেউ আসতে চায়। সেই জন্য চিন্তা করছি আমার বাড়ি ঘর সয় সম্পত্তির অর্ধেক ভাগ পাই আমি, সেটা বিক্রি করে ফেলাবো। ঢাকায় একটা ফ্ল্যাট নেব। তুমি কিনবা নাকি বলো? তাবাসার কাকা, আপনি যে আপনার সম্পত্তির অর্ধেক বিক্রি করে দিবেন, তারপর তো ওয়ারিশ আছে আমজাদ কাকা, সে কিনবো না? এখন কি যে বল না তুমি, এ কিনবো ঠিকা? তার আমি জিজ্ঞাসা করছিলাম তার কাছে নাকি টাকা নাই, সে কিনতে পারবো না। সত্যি কথা কইতে কি বাসার কাকা, আপনার ঘরে বাড়ি বিকটার প্রতি আমার একটা লোভা আছে। এটা তো আগে বিলের জায়গা ছিল, আমজাদ কাকা এটা মাটি ভরাট করে এত সুন্দর করছে বাড়ি করবার লাগে। এটা তো পুরো পজিশনের একটা জায়গা। আপনি যদি বাড়ি বিটার অর্ধেক বিক্রি করেন,
তাহলে আমি চোখ বন্ধ করে কিনা বললাম, দাম তো নিয়ে সমস্যা হইব না, যা দাম আছে আমি তাই দিব, কম দিব না। বাহ, তাহলে তো হয়েই গেল। আমি তো আমার বাড়ির জমি বিক্রি করবই, বিলের জমিগুলো কিনবা না? না, বিলের জায়গা তো রাখবোই কাকা, কিন্তু আমার মেইন টার্গেটটা হচ্ছে আপনার বাড়ি বিলের যে জমিটা এইটা। আপনি ওই জমির দলিল খাজনা খারিজ এটা সহ যা যা আছে কাগজপত্র সব রেখে দেখেন, আমি কালকে বিকালে একবার আসবো। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2-4 মধ্যে টাকা টাকা দিলে খেলে এলো। ঠিক আছে, আমি জমির দলিল বাকি কাগজপত্র সব রেডি করতেছি, তুমি কালকে আমার বাড়িতে আসো। জি কাকা। ঠিক আসি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। বড় ভাইজান তো আমার ভাগের সম্পত্তি কিনতে পারবে না, কিন্তু আমার তো টাকা দরকার, সেজন্য আমি খালেকের সাথে কথা বলছি, খালেক কিনতে রাজি হয়েছে। সে কালকে আসবে জমির দলিল দেখতে, তুমি দলিলগুলো একটু বাইর করে রেখো। মা, আমি কোনো ঝামেলা চাই না, তুমি দলিলগুলো বাইর করে রাখো। চাচা, হুম, বাড়ি তো আসলে নতুন করে দেখার কিছু নাই, আমরা করে এই রাস্তাতে কত গেছি, জায়গা সুন্দর, ঘরটা কতদিন আগে করছিলেন? ঘর এটা তো আমার না রে বাবা, এটা তো আমার বড় ভাই ঘর। বড় ভাইয়ের ঘর মানে এই পাশ আপনার না? না না, আমার তো পিছনের পাশ। ও, পিছনের পাশ না? হ্যাঁ। ও, তাহলে আপনি কি পিছনের পাশ বেচতে চাইতেছেন না? আচ্ছা, তো দেখি পিছনেরটা দেখি। আস। আমি তো মনে করছি এই পাশটা আপনার। না না না, তুমি মনে করলে কি হবে? আরে চাচা, এই যে এই ঘরে আমি থাকি, এই পাশটা আমার, এই পাশটাই বিক্রি করবো। ও, ঠিক আছে কাকা, দেখলাম। ওই দলিলটা নিয়ে আসেন আর আমজাদ কাকারে ডাকেন, একসাথে বসে একটু কথা কই। ঠিক আছে। বাসার চাচা, কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আপনার ঘর যে পাশে, ওই জমিটার পিছনে হইতেছে খাল, আর আমজাদ চাচা যে অংশে থাকে এটার পিছনে হচ্ছে রাস্তা। ওই খালের পাশে যে জমি ওটার দাম একটু কম, রাস্তার পাশে এটার দাম বেশি। ওটাও কথা না, কথা হইতেছে আমি আসলে খালের পাশে জমিটা নিতে চাইতেছি না, আমজাদ চাচা যে পাশে থাকে অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই, ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেচবো। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুন কই? কেন? আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা। অসম্ভব, আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না, অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমার সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না, তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেচো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারে তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা বেচে খান। চাচার জমি চাষ করেন,
আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এগুলো তো আপনারাই বেছেন। গাছের ফুল বেছেন, গাছ বেছেন। এই বেচারা তো কোনদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে। এখন যেহেতু চাষা জমি বেচতে চাইতেছে, তার টাকার দরকার, আর আমি জমি নিব। চাষা যে পাশে ঘর করছে ওটা আমার পছন্দ না। আমার পছন্দ আমাদের চাষার ঘরের সাইডটা, তোরা দিয়ে দেন। তাইলে তো হয় না, এটা তো লোকটার উপর একটা বেঞ্চ করা হইতেছে। এই নির্দিষ্ট তার একদম চুপ থাক। আমার ভিটা মাটি কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আর তোর চাচারে ঠকাইছি মানে? কোন জন্মের চাচারে তোর? বাসার আমার ভাই, আমার দেবর। বাসারে কি ঠকাইছি আমরা? বাসারের ক্ষেতের ধান, বাসারের গাছের ফল, বাসারের পুকুরের মাছ কত যত্ন করে আমার পোলায় যায় নিজ হাতে দিয়েছে। আমার ভাই, আমার দেবরের জীবনে আমরা কোনো কিছু তো ঠকাই নাই। কই থেকে আইছস তুই ইবলিশ শয়তান? চাচি কথা বলতে একটু সাবধানে করেন। আমি ইবলিশ শয়তান মানে ফাইজলামি কথাবার্তা কোন আপনি? আপনি মুখ সামলায় কথা বলেন। এই চুপ করেন। আপনার সাহস কত আমার মায়ের ধমক দিয়ে কথা বলেন? আপনি কে? হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যে কথা বলার জন্য আপনি কে? ডাকছে কি আপনারে? না করে আসছেন এখানে? জানি এদিকে যান। আসছে যে আমার চাচাকে আমরা ঠকাইতেছি, এইসব বইলে আমাকে সংসারের মধ্যে একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে। সারা জীবন তোরা চাচাকে ঠকাই না আইছস, আর বড় বড় কথা কর। লজ্জা করো না তোমার? আইয়া নাই বাড়ি থেকে। এই চাচা, আপনি দরবার ডাকেন। এরা কেমনে ঠকায় এটা আমি দেখবো। আপনি খালি জায়গায় এই বাড়িতে। ঠিক আছে খালেক, তুমি যেটা কইছো ওইটাই হইব। ভালো ভালো সব দিব না, তাহলে আমি শালিক ডাকবো। বাসার তোর এই কথা কইতে একটু লজ্জা করলো না? হ্যাঁ, তোর আব্বা সারা জীবন মানুষের সালিশ দরবার করছে, আর তুই তুই নিজের জমি এই বাড়িতে সালিশ বসাতে চাস? হ্যাঁ, আমার বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই বাড়িতে সালিশ বসে নাই, আর তুই তুই এই কাজ করলি? হ্যাঁ, আরে ছাগলের ছাগল, আরে কথার মধ্যে দ্বিতীয় পক্ষ আশা করলে তখন কি হয় জানাস? সেই সংসার আর সংসার থাকে না, সেই সংসার আগুন লাগে, ধ্বংস হয়ে যায়। আমি তোকে কইতেছি, খবরদার বসতিটা একটা অংশ বেচতে পারবে না। আমার কত কষ্ট হইতেছে তুই বুঝতে পারছিস? তোমার কষ্ট আমার কিচ্ছু আসে যায় না মা। তোমার জন্য আমি কি কষ্ট করি নাই? তুমি কি আমার কষ্ট দাও নাই? সারা জীবন দেখছি বড় ভাইজাদের জন্য তোমার দরদ উতলায় উঠে। তার পক্ষ নিয়ে কথা কইছো, আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো কও নাই। খালেক যেটা বলছে সেইটাই হবে। বড় ভাইজাদের অংশ হয়ে ভেবেছো। ভালো ভালো বড় ভাইজাদের বইটাকে রাজি করাও। দাদু ভাই, ক্ষমতা না একটা বলো, তুমি আমার মনে কষ্ট দেওয়ার কথা বলবা না। সম্পত্তির লোভে তুমি তো দেখতে দেখতে মানুষ হয়ে গেছো, জানো হয়ে গেছো থাকতে। আমি জানা হয়েছি, আমি খবর খবরদার আমার বোনের গায়ে হাত তুলবি না, আমার বোনের গায়ে হাত তুলবি না। ঠিক আছে, যদি তোর মনে হয় আমি যে অংশ থেকে সেই অংশ তুই নিবি, তুই বেচবি, ব্যাস। আমি আমার বউ পোলা নিয়ে আজকেই করতে পারি যাবো। কোনোদিনও না। অনেক কষ্টে রক্ত পানি করে আমি ঘর তৈরি করছি, মাটির ঘরে একটা একটা করে ইট গাছছি, আমি একটা একটা করে গাছ লাগাইছি। প্রতিটা গাছ আমার সন্তানের মতো। ওই ভিটা মাটিতে তো আমার ছেলে এতটুক থেকে এত বড় হয়েছে। আমার ছেলের স্মৃতি, আমার স্বামীর স্মৃতি, আমার শাশুড়ির স্মৃতি, সব স্মৃতি গাইতে রয়েছে ওই ভিটা মাটিতে। ওইটা আমি কাউরে নিতে দিব না, আমার জান থাকতে না। সুফিয়ান, সুফিয়ান চুপ করো, চুপ করো, তো এটা চুপ করো। আশা যদি মনে করে যে আমি ওর ঠকাইছি, ওর জায়গা আমি নিয়ে যেতেছি, অনেক যেটা বিক্রি করতে কোনো কিছু খবরদার আমার মা বোনের হাত তুলবি না, মা বোনের হাত তুলবি না। তাহলে তো তুমি সেই অংশ কিনতে চাইছিলে, সেই অংশ তো পাইলা। আগামীকালকা এই দলিল নিয়ে তুমি রেজিস্ট্রি করো, রেজিস্ট্রি করে টাকাটা আমার বুঝাই দাও। আমার তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, ঢাকা আমার কাজ আছে। ঠিক আছে চাচা, আমার আব্বাই তার জীবনের চাইতে আপনাদের বেশি ভালোবাসে। দিন রাত 24 ঘন্টা আমার কাছে, আমার মায়ের কাছে গেলে আপনার গল্প করতো। আপনার সাথে তো আব্বার অনেকদিন পর পর দেখা হয়। কত রাত যে আব্বা আপনার কথা পেয়ে কাঁদছে, সেটা শুধু আমি আর আমার মা জানে। গ্রামের মানুষজনের কাছে শুনছি আমার আব্বাই নাকি আপনার থেকে ভালো ছাত্র ছিল। শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার আব্বাই লেখাপড়া বন্ধ করে দেয়। লেখাপড়া বন্ধ করে কাজে ঢুকে, কাজ করে আপনার লেখাপড়ার খরচ চালায়। শুধুমাত্র আপনার জন্য আমার আব্বা তার জীবনটা নষ্ট করছে।
সেই মানুষটার আপনি আঘাত দিয়ে কথা বলতে বললেন, যেই ঘরে আমার আব্বা থাকে সেই ঘর থেকে তার বাইর করে দিলেন। আপনি একটা বেঈমান বাবা, আপনি একটা বেঈমান। আল্লাহ আপনার বিচার করব। আমরা সব বেঈমান, আর ওনারা একেবারে ভালো না। শোন, প্রচুর নাটক দেখলাম, এখন চলো তো। আর সহ্য হচ্ছে না, অস্থির মতো পরিবেশ। এই যে আমজাদ চাচার পুত, খুব ভালো করে শুনে রাখ, তোদের ঘর যে অংশ ওই অংশ যেহেতু আমি কিনতেছি, কালকের থেকে ওই ঘর আমার। তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বেরিবি। আর জমি রেজিস্ট্রি হওয়ার পরে বাড়ির মাঝখান বরাবর আমি বেড়া দিয়ে দিব। তোরা তোর অংশে থাকবি, আমার অংশের দিকে চোখটা তুলে তাকাবি না। মাথায় থাকে যেন ভেঙ হইয়া ঠেংলা রস ওটা রাস্তা করে দিলে আমরা চলতে পারবি। হ্যালো শিমুল ভাইয়া, কি আপু আপু কে ফোন করছে? কথা বলিস না কেন? গার্লস চুলে নজর কাড়াও ব্ল্যাক শাইন উইথ টিপ। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এইসব বাদ নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। এত শাইনি নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আপু দাদি আর নাই, দাদি মারা গেছে।
তোর কষ্ট দিয়া গেছে গা। খবরদার, তুই আমার মার কাছে আসতে পারবি না। কেন আমি আমার মার কাছে যাইতে পারব না? কেন? কেননা তুই আমার মার সন্তান না। কি করে তুমি হইছেন? আমি আমার মার সন্তান না? না, তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না, এত যত্ন দিতে পারতিস না, মার বুকটা খান খান করে ভেঙে দিতে পারতিস না। যা 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 যা। ওরা দুইজনে ছোট রেখে আমার আমার আব্বা মারা যায়। মা, এই মা, আরে আমার আমার নানা আমার মামারা বলছিল আমার মারে আবার বিয়ে করতে। বলছে না, আমার দুই সন্তান আছে, আমি এই দুই সন্তান মানুষ করবো, আমি আর বিয়ে করবো না। করে নাই, করে নাই। আব্বা মারা যাওয়ার পর সমস্ত সংসার দায়িত্ব তুলে নিয়েছে, নিজে পুরুষ মানুষের মতো খেতে কাম করছে। আমাদেরকে খাওয়াইছে, সংসার চালিয়েছে, কাউরে বুঝতে দেয় নাই। তুই জানিস তুই যখন মার পেটে তখন মাস খুব শরীর খারাপ, ডাক্তারে বলছিল যে সন্তানটা ফালাই দেয়। এই সন্তানের আমি দুনিয়ার আলো দেখাবো। তুই বড় করছে, তুই ঢাকা থাকছিস প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করতে। সেই মারে কষ্ট দিলি, বাড়ি ভাগ না করতে মার কোনো শুনলি না। তুই বাড়ির মধ্যে 8 লোক ঢুকাইলি, তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে, তুই দেয়াল তুই ভাগ করে যাওয়ার মায়ের মুখটা কান কান হয়ে গেছে। যেতে বল, যা যা, আমার বাড়িতে বলবি না। আমি আমার ভাইদের মতো করতে চাই। আমার আম্মা তোমার জন্য বাঁচতে। তুমি জানি কতটা তুমি আমার তুমি কত তুমি না আমার কোনো করি আমার মুখে কানে আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি। আমি সবার সাথে অন্যায় করছি। আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান, ভাইজান, তুমি ঠিকই কইছো। ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার। আমার তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের পিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি। অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়ের কোনো মাপ হয় না। আমারে তোমরা শাস্তি দাও, তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান। একটা বার ভাইজান, একটা বার। আল্লাহ বাবা শিবু, বাবা রে, তোর বাপরে একটু কম, তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে কম। তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো। আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর
আমারে কো বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে, আমার গলা টিপে বাইটা ফেল, আমারে বাইটা ফেল, আমারে বাইটা ফেল। চাচা, আপনি কেমনে বললেন আপনার মায়েরে ভুলে থাকতে, আপনার আপন ভাইরে ভুলে থাকতে, আমাকে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষকে উঠাইলেন, একটা বার খোঁজ খবর নিছেন তাদের কেমন লাগতেছিল, তাদের কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আমার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, সব আমি বলছি, আমার কথা করছে। আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি না জমি জমা বিক্রি করে আপনার কিনতে, সব দোষ আমার। সেটার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। মামি আমার দোহাই লাগে, তার একটা বার মার মুখটা দেখতে দেন, আমার দোহাই লাগে মামি। সে মারে খুব ভালোবাসে। দাদিকে অনেক ভালোবাসে। আমার বাবা অনেক গল্প করতো দাদির ব্যাপারে, দাদির জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করতো। জেঠিমা জেঠিমা একটা বারের জন্য আমার বাবাকে একটু দাদির মুখটা দেখতে দাও, একটু দেখতে দাও। মারিয়া, তোমার বাবা, তোমরা তো তোমার দাদিরে অনেক ভালোবাসতা, কিন্তু তোমার দাদি যে তোমার কত ভালোবাসবে এটা কি বুঝো নাই? এখন আইসে তোমার আব্বা আপনার মুখ দেখতে, আরে আমি কি মায়ের কথা কই করে দাও দাও, মায়ের মুখটা দেখতে দাও। আরে মাশাআল্লাহ, जब किसी व्यक्ति के जीवन में बड़ी सफलता आने वाली होती है, उससे पहले उसे दुख, असफलता और हार मिलना तय होता है। अगर ये तीनों आपके जीवन में है, तब समझ जाना कि आप सफलता की ओर बढ़ रहे हो।